আচ্ছা, আমরা তো সারাদিন কত তথ্যের মধ্যে ডুবে থাকি, তাই না? চারপাশে শুধু ডেটা আর ডেটা। কিন্তু এত কিছুকে গুছিয়ে আনার কোনো সহজ উপায় আছে কি? উত্তরটা কিন্তু আছে। আর সেটা লুকিয়ে আছে গণিতের একটা খুব বেসিক কিন্তু দারুণ শক্তিশালী একটা আইডিয়ার মধ্যে। সেটারই নাম হলো সেট তত্ত্ব। তো চলুন, আজ আমরা যুক্তি আর গণনার এই আসল ভিত্তিটাকে একটু সহজ করে জেনে নিই। এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এই সেট জিনিসটা আসলে কি আর এটাকে কিভাবে লেখা যায়। তারপর আমরা দেখব কত রকমের সেট হয়, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কি, আর সবশেষে এই সেটগুলো দিয়ে কি কি করা যায়, মানে এদের অপারেশনগুলো কি কি। আর একদম শেষে আমরা ডি মর্গানের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক, একদম গোড়া থেকে। যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন মজবুত ভিত্তি লাগে, সেট তত্ত্ব বোঝার জন্য এর ভিত্তিটা মানে সেট কি সেটা জানাটা খুব জরুরি। সেট জিনিসটা আসলে খুবই সহজ। এটা হলো কিছু জিনিসের একটা কালেকশন বা সংগ্রহ। তবে দুটো শর্ত আছে। এক, এর ভেতরের প্রত্যেকটা জিনিস হতে হবে একদম সুনির্দিষ্ট বা ওয়েল ডিফাইন্ড। আর দুই, কোনো জিনিস দুবার থাকবে না, মানে সব হবে আলাদা। যেমন ধরুন এই উদাহরণটা, সেট এ এর মধ্যে আছে 1, 2 আর 3। একদম পরিষ্কার, কোনো কনফিউশন নেই, আর কোনো সংখ্যার রিপিটও হয়নি। ব্যাস, এটাই হলো সেট। কি সহজ না? আচ্ছা, একটা সেটকে আমরা দুইভাবে লিখতে পারি। প্রথমটা হলো তালিকা পদ্ধতি বা রোস্টার ফর্ম, মানে সেটের ভেতরে যা যা আছে সবগুলোকে কমা দিয়ে পরপর লিখে দেওয়া। যেমন 2, 4, 6, 8, সোজা কথা সরাসরি লিস্ট করে দেওয়া। আর দ্বিতীয়টা হলো সেট বিল্ডার পদ্ধতি। এখানে আমরা লিস্ট না করে বরং একটা নিয়ম বা শর্ত বলে দিই। যেমন এখানে বলা হয়েছে x হবে 10-এর চেয়ে ছোট একটা জোড় সংখ্যা। দেখুন, দুইভাবে লিখলেও জিনিসটা কিন্তু একই। একটাতে সরাসরি নাম বললাম, আরেকটাতে ঠিকানা বলে দিলাম। দারুণ না ব্যাপারটা? তো আমরা এখন জানি সেট কি আর তাকে কিভাবে লিখতে হয়। এবার চলুন সেটের এই দুনিয়ায় আরও একটু ভেতরে ঢোকা যাক, কারণ সব সেট কিন্তু একরকম হয় না। এদের মধ্যেও নানান রকম রংফের আছে। অনেকটা একটা বড় ফ্যামিলির মতো, যেখানে সবারই আলাদা আলাদা চরিত্র থাকে। প্রথমেই আসি ফাঁকা সেটের কথায়, ইংরেজিতে যাকে বলে নাল সেট বা এমটি সেট। নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এর ভেতরে কিচ্ছু নেই, একদম ফাঁকা একটা বাক্স। শুনতে সহজ মনে হলেও গণিতের গুরুত্ব কিন্তু অনেক। এরপরে আছে সিঙ্গেলটন সেট বা একক সেট। এটাও নামের মতোই সহজ, যে সেটের ভেতরে সদস্য থাকে মাত্র একটা। যেমন ধরুন 5, ব্যাস আর কিচ্ছু না, সদস্য একজন হলেই সেটা সিঙ্গেলটন সেট। এবার আসি দুইটা খুব পরিচিত ধরনের সেটে, সসীম আর অসীম, মানে ফাইনাইট আর ইনফিনিট। ফাইনাইট সেট বা সসীম সেট হল যার সদস্য সংখ্যা আমরা গুণে শেষ করতে পারি। যেমন 1, 2, 3, এখানে 3টা সদস্য আছে, শেষ। আর ইনফিনিট সেট বা অসীম সেট হল যার সদস্য সংখ্যা গুনতে থাকলে আর কোনোদিনও শেষ হবে না। যেমন ধরুন সব স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, ডট ডট ডট, এটা তো চলতেই থাকবে, তাই না? এখানে একটা খুব মজার কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্স সেট। দুটো সেটকে সমান বা ইকুয়াল বলা হয় যখন তাদের ভেতরের সদস্যগুলো একদম হুবহু এক। কে আগে আছে কে পরে তাতে কিছু যায় আসে না। যেমন 1, 2 আর 2, 1 এরা হলো সমান সেট। অন্যদিকে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সেটের ক্ষেত্রে ভেতরের সদস্য এক হতে হবে না, শুধু সদস্যের সংখ্যাটা সমান হলে চলবে। যেমন 1, 2, 3 আর এ বি সি দুটোতেই 3টা করে সদস্য আছে, তাই এরা সমতুল্য কিন্তু সমান নয়। তো আমরা যে কয়েক ধরনের সেটের কথা বললাম এই স্লাইডে, সেগুলোর একটা ছোট্ট সারসংক্ষেপ দেওয়া হলো। ফাঁকা সেট, একক সেট, সসীম সেট আর অসীম সেট। এক ঝলকে দেখে নিলে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে যাবে। আচ্ছা, আমরা তো সেটের বিভিন্ন টাইপ দেখলাম। এখন দেখব এই সেটগুলো একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত, মানে এদের মধ্যে কি ধরনের রিলেশন থাকতে পারে। ব্যাপারটা অনেকটা একটা বড় বাক্সের ভেতরে আর একটা ছোট বাক্স রাখার মতো। এই সম্পর্কের মধ্যে প্রথমেই আসে উপসেট বা সাবসেট। নামটা শুনলেই কিন্তু আইডিয়াটা পরিষ্কার হয়ে যায়। যদি একটা সেট, ধরুন এ, তার সব সদস্যকে নিয়ে আরেকটা বড় সেট, ধরুন বি এর ভেতরে পুরোপুরি ঢুকে যেতে পারে,
তাহলেই একে বি এর উপসেট বলা হবে। যেমন এখানে দেখুন 1,2 সেটের 1 আর 2 দুটোই কিন্তু 1,2,3 সেটের ভেতরে আছে। তাই 1,2 হল 1,2,3 এর একটা উপসেট। উপসেটের মধ্যেই আরেকটা ভাগ আছে, যেটাকে বলে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। এখানে শর্ত একটাই, ছোট সেটটা বড় সেটের উপসেট হবে ঠিকই, কিন্তু তারা কখনো সমান হতে পারবে না। মানে বড় সেটটার কাছে অন্তত একটা বাড়তি সদস্য থাকতেই হবে যা ছোটটার কাছে নেই, তবেই তাকে আমরা প্রকৃত উপসেট বলবো। এবার আসি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের ধারণায়। এটা হলো আমাদের আলোচনার জন্য একটা সীমানা বা বাউন্ডারি, অনেকটা একটা খেলার মাঠের মতো। আমরা যখন কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে কাজ করব, তখন সেই সমস্যার সাথে জড়িত সব সদস্যই এই ইউনিভার্সাল সেটের ভেতরে থাকবে। বাকি সব সেটগুলো হবে এই মাঠের ভেতরের ছোট ছোট টিম। তো সেটের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। এবার আসল মজা। এখন আমরা দেখব এই সেটগুলো দিয়ে আসলে কি করা যায়। ঠিক যেমন আমরা সংখ্যা নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি, সেটেরও কিন্তু এরকম কিছু নিজস্ব অপারেশন আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম অপারেশনটার নাম ইউনিয়ন। এর কাজ খুব সোজা, দুটো সেটকে এক করে ফেলা। মানে দুই সেটের সব সদস্যকে নিয়ে একটা নতুন বড় সেট বানানো। তবে একটাই নিয়ম, কোনো সদস্যকে দুবার নেওয়া যাবে না। যেমন এখানে a = 1,2 আর b = 2,3। এদের ইউনিয়ন করলে আমরা পাব 1,2,3। 2 যেহেতু দুটোতেই ছিল, তাকে আমরা নতুন সেটে নেব মাত্র একবার। এরপর হলো ইন্টারসেকশন। এটা ইউনিয়নের ঠিক উল্টো না হলেও এর কাজ হলো কমন জিনিস খুঁজে বের করা। মানে দুটো সেটের মধ্যে যে সদস্য বা সদস্যগুলো কমন আছে, শুধু তাদের নিয়েই তৈরি হবে ইন্টারসেকশন সেট। আমাদের আগের উদাহরণে a = 1, 2 আর b = 2, 3 এর মধ্যে কমন সদস্য কোনটা? শুধু 2। তাই এদের ইন্টারসেকশন হলো 2। এবার আসি সেটের অন্তর বা ডিফারেন্সের কথায়। এটা অনেকটা সাধারণ বিয়োগের মতোই কাজ করে। a - b মানে হলো a সেটের সেই সব সদস্য যারা b সেটের মধ্যে নেই। সহজ করে বললে a সেট থেকে b সেটের কমন সদস্যগুলোকে বাদ দিয়ে দিন, যা পড়ে থাকবে সেটাই হবে উত্তর। যেমন 1, 2, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, 3। শেষ অপারেশনটা হলো পূরক সেট বা কমপ্লিমেন্ট। মনে আছে সার্বিক সেট বা খেলার মাঠের কথা? কোনো একটা সেটের কমপ্লিমেন্ট হলো সেই খেলার মাঠের মধ্যে ওই সেটটা বাদে আর যা যা কিছু আছে সব কিছু। যেমন ধরুন আমাদের মাঠ বা ইউনিভার্সাল সেট হলো 1, 2, 3, 4 আর এর ভেতরের একটা টিম বা সেট এ হলো 1, 2। তাহলে এর কমপ্লিমেন্ট হবে মাঠের বাকি সদস্যরা, মানে 3, 4। আমরা এখন সেট অপারেশনের এমন একটা জায়গায় এসেছি যা পুরো বিষয়টাকে একটা সূত্রে বেঁধে ফেলে। এটার নাম ডি মর্গানের সূত্র। এটা আসলে দুটো সূত্র, যা ইউনিয়ন, ইন্টারসেকশন আর পূরক সেটের মধ্যে একটা দারুণ আর গভীর সম্পর্ক তৈরি করে। এটা অনেকটা একটা মাস্টার কির মতো। প্রথম সূত্রটা বলছে দুটো সেটের ইউনিয়ন করে তার পূরক বের করা যা কথা, প্রত্যেকটা সেটের পূরক আলাদা করে বের করে তাদের ইন্টারসেকশন করাও ঠিক একই কথা। মানে a ইউনিয়ন b প্রাইম সমান হবে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। ভাবুন একবার ইউনিয়নটা কিভাবে ইন্টারসেকশনে পাল্টে গেল। এটাই ডি মর্গানের ম্যাজিক। আর দ্বিতীয় সূত্রটা হলো প্রথমটারই একটা মিরার ইমেজ বা আয়নার প্রতিচ্ছবি। এটা বলছে দুটো সেটের ইন্টারসেকশনের পূরক হবে তাদের আলাদা আলাদা পূরকের ইউনিয়ন। মানে a ইন্টারসেকশন b প্রাইম সমান a প্রাইম ইউনিয়ন b প্রাইম। দেখলেন তো, এবার ইন্টারসেকশনটা হয়ে গেল ইউনিয়ন। দুটো সূত্র একে অপরের পরিপূরক। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ডি মর্গানের এই দুটো সূত্র এটাই প্রমাণ করে যে সেটের অপারেশনগুলো, মানে ইউনিয়ন, ইন্টারসেকশন আর পূরক, এরা কেউ আলাদা নয়। এরা সবাই একটা গভীর সম্পর্কে বাঁধা। এটাই সেট তত্ত্বের একটা অন্যতম সুন্দর দিক। তো আমরা সেট তত্ত্বের মূল ভিত্তিগুলো তো জেনে গেলাম। এখন ভাবার পালা, এই যে জিনিসপত্র গোছানোর বা অর্গানাইজ করার এত সুন্দর নিয়ম, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিংবা কম্পিউটার সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের মতো জটিল ক্ষেত্রে আর কোথায় কোথায় কাজে লাগতে পারে। একটু ভাবলেই কিন্তু এর অনেক দারুণ দারুণ অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যাবে।